সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন। মব কাম্য নয়, ব্যবস্থা নেবে সরকার, হুঁশিয়ারি উপদেষ্টাদের। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। জাতীয় প্রতীক শাপলা দলের হতে পারে না। বরগুনা কুমিল্লার পর এবার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ। কোভিডে প্রাণহানি বাড়লেও নেই সতর্কতার ছিটে ফোঁটা। অবশেষে ঢাকা দক্ষিণে নগর ভবনের ফটক খুলল বিএনপির ইশরাক সমর্থকরা। নাগরিক সেবা শুরু হলেও গ্রাহক কম। এবং মার্কিন হামলার প্রতিশোধের অঙ্গীকার খামেনির। ইরানে সরকার পরিবর্তন চায় ট্রাম্প। মস্কোর পুতিন আরাকচি বৈঠক আজ। এখন বিকেলে আপনার সাথে আছি আমি তানজিম শাফিন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই আদালতে হাজির করা হবে তাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালতে আছেন সহকর্মী মশিউর অনেক, যুক্ত হবে তার সাথে। অনেক, নুরুল হুদার রিমান্ড আবেদন, তাকে আদালতে তোলা নিয়ে সব মিলিয়ে সবশেষ কি পরিস্থিতি? শফিন, এই মুহূর্তে আমি ঠিক আছি গারদ খানার পেছনে এবং সামনে, এবং আমার পেছনে যেই জায়গাটা আছে সেখানে রাখা হয়েছে সাবেক যিনি সিইসির প্রধান ছিলেন নুরুল হুদা। তাকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে উদ্বিগ্ন ছিল যে কখন তাকে নিয়ে আসা হবে। প্রশাসন বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেই কিছুক্ষণটা কতক্ষণ সেই ব্যাপারে কোনো ধারণা আমাদের কাছে ছিল না। তবে শেষ পর্যন্ত আমরা জেনেছিলাম দুপুরের পরে তাকে এখানে নিয়ে আসা হবে। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণে এবং তিনি গারদ খানার ভেতরে আছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে সিএমএম কোর্টের সামনে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যে 10 দিনের রিমান্ড আবেদন, সেই রিমান্ড আবেদনের পক্ষে যে সুপারিশ সেটাও কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে আমরা দেখতে পাবো। শাফিন, একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের তরফ থেকে যেহেতু তাকে এখানে নিয়ে আসা হয়েছে, সেই সাংবাদিকদেরকে সে ব্যবস্থা করে দেবেন তার কিছু ছবি তোলার জন্য। এবং পাশাপাশি বলা হচ্ছে যে এই যে তাকে যে গতকালকে গ্রেফতার করার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতাতে তাকে গ্রেফতার করার সময় একটা মব তৈরি হওয়ার কথা কিন্তু শোনা গিয়েছিল এবং সে আমরা দেখেছি। এবং সেই মব যাতে এই আদালত প্রাঙ্গণে আবার না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি আপনাকে জানাতে চাই যে যে 3টা ভোট হয়েছিল, বিশেষ করে 2014, 2018 এবং 2023-এর শেষ সময়টাতে, তার মধ্যে মাঝের যে সময়টা অর্থাৎ 2017 থেকে 2022 এই সময়টার দায়িত্বপ্রাপ্ত যিনি সিইসি ছিলেন তিনি ছিলেন নুরুল হুদা। এবং সেই সময় বলা হয়েছিল যে রাতের ভোট হয়েছিল, অর্থাৎ যে ভোটটা আসলে দিনের সময় হওয়ার কথা, সে সময় অভিযোগ ছিল যে রাতে ভোট হয়েছে এবং সেই রাতের ভোটের মাধ্যমে একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার পেছনের অন্যতম বড় কারিগর কিন্তু তিনি ছিলেন। যে 10 দিনের রিমান্ডের কথা বলছিলাম, সেই 10 দিনের রিমান্ডের উল্লেখযোগ্য যে পারিপার্শ্বিকতা সেটা একটু জানিয়ে রাখতে চাই। প্রায় 11টা অভিযোগ তার বিরুদ্ধে এনে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বলা হচ্ছে এই 11টা অভিযোগের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে তদন্তকারী কর্মকর্তা। প্রথম যেটা সেটা হচ্ছে ধারা 171 দণ্ডবিধির 171-এর ক, সেখানে কিন্তু বলা হয়েছে যে তাকে যে নিয়ে আসা হয়েছে এবং তিনি যে ছদ্মবেশী বা সেই সময় যে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনে আসলে লোক দেখানো নির্বাচন ছিল, সেটা কেন করেছেন বা তিনি আদৌ করেছেন কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ কিন্তু করা হবে। পাশাপাশি বলা হয়েছিল যে 2009 সালের যে সেই সময়কার প্রধান বিচারপতি, তাকে ব্যবহার করে সংসদীয় নির্বাচন ব্যবস্থার একটা সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনটার পেছনেও তিনি যুক্ত ছিলেন, এটাও কিন্তু বলা হয়েছে। এছাড়াও বিগত সরকারের যে খুন, গুম এবং অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যবস্থা ছিল, সেই সমস্ত ব্যবস্থাগুলো নিয়েও কিন্তু প্রাসঙ্গিকতা। এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে ঠিক এখানে যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু চলছে যে তাকে যে কোনো সময় বের করে নিয়ে আসা হবে। এবং একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে ঠিক যেই গেটের সামনে আমরা এখন গারদে দাঁড়িয়ে আছি, সেখান দিয়ে বের না করে ভেতরের একটা রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়ারও কিন্তু প্রস্তুতি হয়তো বা চলছে। কারণ এখানে কিন্তু বেশ সুযোগ আছে বাহিরের মানুষ আসার এবং বাহিরের কিছু লোক এসে যারা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তারা সেই অবস্থা তৈরি করার পেছনের অন্যতম দায়ীও হতে পারে। সে কারণে প্রশাসনের ব্যবস্থা যেটা নেওয়ার সেটা কিন্তু নেওয়া হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিন্তু কড়া যে পাহারা, সেই পাহারা কিন্তু বসানো হয়েছে এবং গারদখানা থেকে ঠিক এই রাস্তা ধরে, যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম সেই রাস্তা ধরেই তাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার স্বার্থেই সেই রাস্তাকে ব্যবহার না করে ভেতরের দিকে, গারদের ভেতর থেকে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু তাকে এজলাসে ওঠানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম করা হবে বলে আমরা তথ্য জানতে পেরেছি। পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে 11টার কারণ কথা আপনাদেরকে বলছিলাম, সেই 11টা কারণের যেই জবাবদিহিতা, সেই জবাবদিহিতার জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ডের বিপরীতে আদালত খুব শীঘ্রই আসলে জানাবে যে তার বিরুদ্ধে আদৌ রিমান্ড হবে কিনা। সাম্প্রতিক আর এই পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বেশ উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে। বেশ কিছু মানুষ এখানে যুক্ত হয়েছিলেন কিছুক্ষণ আগেও, যাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি সন্দেহজনক হওয়ার কারণে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত সদস্য, খুবই দায়িত্ব নিয়ে কাজ করছেন, তারা এখান থেকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে তারা ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে সুষ্ঠুভাবে তাকে আদালতের সামনে উপস্থাপন করা সম্ভব হয়। ঘটছে একটু জানিয়ে রাখতে চাই, 11 সিএমএম আদালতে আনা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনেক। রাজধানীর যাত্রাবাড়ি থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন এই আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। সে সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা। বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মবের শিকার হয়েছেন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এ নিয়ে শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি, ব্যবস্থাও নিয়েছে। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। একটা আদর্শ ভিত্তিক পরিবেশ ও সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গেল 10 মাস ধরে সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন। সরকারের নানা পদক্ষেপ সেন্ট মার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, কেউ যদি সরকারের ভেতরে ঢুকে নির্বাচনকে বানচালের চেষ্টা করে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে 3 নির্বাচনে রাতের ভোটে জড়িত সব সহযোগী কর্মকর্তাকে আগামী নির্বাচনে কাজে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন তিনি। বলেন, সাবেক সিইসিকে গ্রেপ্তারি প্রমাণ করে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। এছাড়া এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসি এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেবে না যাতে নির্বাচনও বিতর্কিত হয়। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো ব্যক্তি বা দলের হতে পারে না।
কথা বলেছেন জনগণের পক্ষে। নুরুল হুদা কথা শোনায় জনগণের পক্ষ অবলম্বন না করে একদলীয় ওই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে মধ্যরাতে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতিকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছিল। আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়াকে আবিষ্কার করার চেয়ে বড় নিজেকে আবিষ্কার করা। তিনি বলেন, গদবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হবার সুযোগ নেই, তবে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ করে দেয় স্কাউটিং। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, জীবনের ভবিষ্যৎ রচনা হবে এই তরুণ বয়সের অভিজ্ঞতার মধ্য দিয়ে। এ সময়ে গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু আক্ষেপ নয়, নিজের জীবনের বন্ধ দরজা খুলে দিতে হবে। পাশাপাশি অন্যের জীবনের দরজা খুলে দেওয়ার দায়িত্ব স্কাউট সদস্যদের। স্কাউটসের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় শাপলা কাব অ্যাওয়ার্ড এবং জুলাই অভ্যুত্থানের ৮ জন শহীদ স্কাউট পরিবারকে সম্মাননা বিতরণ করেন প্রধান উপদেষ্টা। শৈশবে বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না, দরজা খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো, এটা মস্ত বড় সুযোগ। এই বয়সে দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে করোনার। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 98 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1800 জনে। এছাড়া জেলায় মোট মৃতের সংখ্যা 5 জন। এরই মধ্যে দাউদকান্দি পৌরসভা এলাকা ও বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সময়ে বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 73 জন, আর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 224 জন ডেঙ্গু রোগী। কোনোদিন কোভিড, কোনোদিন ডেঙ্গু, শীর্ষ মৃত্যুর খবর হতচকিত করছে নাগরিকদের। একদিকে কোভিডে 5 জনের মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। প্রাণসংহারী দুটি রোগ থেকে বাঁচতে রোগাক্রান্তদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। কোভিডের 3 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 40 বছর বয়সী যুবক। রোগীর স্বজন জানালেন, দীর্ঘ 6 মাস ধরে ক্যান্সারে ভুগছেন তিনি। যদিও অন্য হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নেয়ার সময় তাকে কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আর কয়েকটি টেস্ট দিচ্ছে, কোনো পজিটিভ আসছে, পজিটিভ আসার পর আপনার এখানে নিয়ে আসছে। এখানে কোভিড ওয়ার্ডে ভর্তি হওয়া 15 জনের মধ্যে 3 জন 40 বছরের নিচে ও বাকিরা ওপরে। তবে সবাই কোনো না কোনো জটিল রোগে আক্রান্ত। জ্বর আছে কিন্তু কোনো কাশি নাই, তার নিউমোনিয়ার ফিচার নাই, শ্বাসকষ্ট নাই, সেও কিন্তু বাসায় এগুলোকে বলে মাইল্ড কেস উইথ কোমরবিড, তারাও বাসায় থেকে চিকিৎসা করতে পারে। সেই ক্ষেত্রে হয়তো ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, ওগুলো খেতে পারে। এই হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 20 জন, যাদের 5 জনই শিশু। 11 বছর বয়সী এক কিশোরী তার বাবা মায়ের সঙ্গে এসেছে সর্বাধিক আক্রান্ত জেলা বরগুনা থেকে। বাবার দাবি, চিকিৎসকই রেফার করেছেন ঢাকায়। বরগুনা জেলায় 2 দিন রাখলাম, 2 দিন রাখার পর দেখি যে অবস্থা বেশ সুবিধা না, তখন আবার নিয়ে আসলাম। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চলতি বছরে কোভিড ও ডেঙ্গু মিলে কেবল 1 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সুস্থ হবার হার অনেক বেশি এই হাসপাতালে। কোভিডে ভর্তি থাকা অবস্থায় আমাদের কাছে 1 জন রোগী মারা গেছেন। ডেঙ্গুতে এখন পর্যন্ত আমাদের কোনো রোগী মারা যায়নি এখন পর্যন্ত। এই গত 2 মাসে এখন অবশ্যই ডেঙ্গু এবং কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তবে এখন আতঙ্কের সময় না, এখন হচ্ছে সচেতনতার সময়।
চলতি বছর কোভিডে 16 আর ডেঙ্গুতে দ্বিগুণ তথা 32 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কোভিডে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হলেও টিকা গ্রহণ বা সতর্কতার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। আর ডেঙ্গুতে রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থের অভাবে যথাসময়ে জরিপ না করবার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তার পূর্বাভাস মিলছে ঊর্ধ্বমুখী আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে। মুজাহিদ শুভ, এখন ঢাকা। অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকরা। একই সাথে খুলে দেওয়া হয়েছে নাগরিক সেবাদানকারী সকল দপ্তরের তালাও। তবে নাগরিক সেবা পেতে খুব একটা নাগরিকদের আনাগোনা নেই। সাধারণ মানুষের সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা বলছেন শিগগিরই ভিড় বাড়বে নগর ভবনে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। গত 14 মে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকেরা। প্রায় 1.5 মাস পর সোমবার সকালে সেই তালা খুলে দিয়েছে তারা। ফলে নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। নাগরিক সেবা চালু হলেও নগর ভবনে এখনো সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি। অসুবিধা হয় নাই, মানে ওরা বলে দিচ্ছে যে এই ফর্মগুলি নিয়ে আসেন, কাগজপত্রগুলো, তারপর আমরা করে দেবো আর কি, কাগজপত্র দিলে করে দেবো। জন্ম নিবন্ধনের জন্য আসছিলাম, গতকাল আসছিলাম, তো গতকাল এনাদের কিছু কার্যক্রম মানে শুরু করছে, এই জন্য আমি আজকে আর্লি মর্নিং আসছি আর কি। সবাই আছেন, আমার মানে ফাইল কোথাও বসে থাকে নাই। সিটি কর্পোরেশনের সেবাদানকারী কর্মকর্তারা বলছেন এখনো নাগরিকেরা সেবা চালুর কথা জানেন না, ফলে ভিড় কম। তবে সেবাদান অব্যাহত আছে। আমাদের প্রায় 1 মাস পর সেবা কার্যক্রম চালু হয়ে যাচ্ছে। আমাদের এই ডিপার্টমেন্ট হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন। আমরা শুধু এখান থেকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু করে দিচ্ছি, আর অন্যান্য যেখানে নাগরিক সনদ সবকিছুই চালু হয়ে গিয়েছে। যে নগরবাসীকে যাদের যেই সমস্যা আছে, আপনারা আপনাদের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেন। সবাই অপেক্ষা করতেছে, কর্মকর্তা, সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষা করতেছে। আপনারা যখনই আসবেন আপনাদের তাৎক্ষণিকভাবে সকল সেবা সমাধান দেওয়ার জন্য। এদিকে আন্দোলনের কারণে এতদিন সেবা কিছুটা ব্যাহত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান এতদিন দপ্তরে তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল। কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা ইন্টারাপ্ট হয়েছে, যেটা আমাদের অফিসিয়াল পারপাসে এই অফিসে প্রবেশ করে যেগুলি করা প্রয়োজন হয়। যে আমাদের নাগরিক সেবাগুলি যেগুলি আমরা দিয়ে থাকি, আমাদের অনেকগুলি নাগরিক সেবা আছে আপনারা জানেন। সেই নাগরিক সেবার ম্যাক্সিমাম সেবাগুলি আমাদের কোনোটা একদম পূর্ণাঙ্গ, কোনোটা সীমিত আকারে আমাদের চলমান ছিল, যেগুলি এখন পূর্ণোদ্যমে শুরু হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 15 মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তার সমর্থকেরা। নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি সেবাদানকারী দপ্তরেও তালা দেয় তারা। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। কাল সকাল 10টার মধ্যে চাকরিতে পুনর্বহাল সহ 3 দাবি মেনে নেওয়া না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে 3 দফা দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যেতে চাইলে শাহবাগে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই রাস্তা বন্ধ করে অবস্থান নেয় বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এতে কিছু সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে জনদুর্ভোগ বিবেচনায় ব্লকেট কর্মসূচি থেকে সরে এসে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আমরা যদি অপরাধী হয়ে থাকি আমাদের গুলি করে মেরে ফেলেন, এই শাহবাগে আমরা আসছি, আমাদেরকে মেরে ফেলেন। আর যদি অপরাধী না হয় আমাদের সুযোগ সুবিধা সহ আমাদের বহাল করেন। আমাদের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য, আমাদের জেলে যারা নির্দোষ আছে তাদের মুক্তির জন্য এবং এই শর্তহীন স্বাধীন তদন্ত কমিশনের জন্য আমরা আন্দোলন করতেছি। আগামীকাল সকাল 10টা পর্যন্ত যদি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো প্রকার কোনো ইতিবাচক ঘোষণা যদি না আসে, তাহলে আমরা আগামীকাল আবারও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে কর্মসূচি অব্যাহত রাখব। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। মেডিকেল কলেজের হলগুলো আবাসের অনুপযুক্ত বলে জানিয়েছেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকুন। অন্যদিকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় এখনই ক্লাসে ফিরছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, নতুন ব্যাচকে আবাসন দেবার মতো ব্যবস্থা নেই, তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় সবাই। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, রাতারাতি সম্ভব নয়, তবে যা দ্রুত করা সম্ভব তা দ্রুত করা হবে। যে বিষয়ে সময় লাগবে তা ধীরে ধীরে করা হবে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান বলেন, ছাত্রাবাসের জন্য নতুন ভবন এবং বিকল্প আবাসনের সকল প্রস্তাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় এখনই শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন না বলে জানান তিনি। যে আমাদের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যেন আমাদের পূরণ হয় এবং আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারি। আপনাদের মাধ্যমে আমাদেরও আবেদন যে আমরা ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি, অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে। বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব এবং আমাদের আন্দোলন শেষ হবে। কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে, সো এমত অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি না। এবং জট খুলছে থার্ড টার্মিনালের। জুলাইয়ে বুঝে নিয়ে ডিসেম্বরে চালুর রূপরেখা তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 15 বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে জাপানকে, আর 2 বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাইম আবিরের প্রতিবেদন। আংশিক উদ্বোধনের পর কেটেছে 1.5 বছরেরও বেশি সময়, তবুও আলোর মুখ দেখেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনের মামলা, প্রকল্প পরিচালক পরিবর্তন ও নকশা জটিলতায় থমকে যায় থার্ড টার্মিনালের অগ্রগতি। তবে জটিলতা কাটিয়ে ফের চালুর আলোচনায় আধুনিক এই টার্মিনাল। টার্মিনালটি নিয়ে আর অপেক্ষা করতে চায় না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শেষ হয়েছে অবকাঠামোর কাজ, এখন চলছে ক্যালিব্রেশন ও ফাংশনাল কর্মকাণ্ড। 15 বছরের জন্য এই টার্মিনালটি জাপানের কাছে দেবার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সরকারের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি পরিচালিত হবে পুরোপুরি জাপানিদের মাধ্যমে। এখানে মোট 6টি জাপানি প্রতিষ্ঠান অপারেশন এবং মেইনটেন্যান্সের দায়িত্ব পালন করবে, যার মধ্যে 2টি জাপানের সরকারি প্রতিষ্ঠান এবং 4টি বেসরকারি প্রতিষ্ঠান। তার অধীনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে গ্রাউন্ড হ্যান্ডলিং, অর্থাৎ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পুরোপুরি রিপোর্টিং করতে হবে জাপানের প্রতিষ্ঠানগুলোর কাছে। যদিও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এখনো চুক্তি হয়নি বেবিচকের, তবে আলোচনা এগিয়েছে অনেক দূর। আমরা যে 15 বছরের কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টটা করতে যাচ্ছি, যে আমরা স্পেশাল পারপাস কোম্পানি, জাপানিজ কোম্পানিগুলোর সাথে আমরা এনগেজ হয়েছি অলরেডি। ওনাদের সাথে অনেক ডিটেইলস আমাদের আলোচনা হয়েছে। এই নেগোসিয়েশনটা একটু সময় লাগে, কারণ এখানে লট অফ ফিনান্সিয়াল এবং আদার এসপেক্টস থাকে, বিভিন্ন অর্ডারে থাকে। আমরা যেটা প্রপোজ করছি ওনারা হয়তো অ্যাগ্রি করছেন না, ওনারা আবার রিপ্রপোজাল দিচ্ছেন, ওনাদের সাথে বসছি। এই প্রসেসটা আমরা খুবই চেষ্টা করছি যত দ্রুত তার সঙ্গে শেষ করা। জুলাইয়ে ঠিকাদার থেকে টার্মিনালটি বুঝে নেবার পর শুরু হবে চালুর প্রক্রিয়া। জাপানের দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যেই এই টার্মিনালকে অপারেশনে আনা সম্ভব বলে জানালেন বেবিচক চেয়ারম্যান। চুক্তিটা হওয়ার পরে কিন্তু দে নিডেড টাইম। অ্যাকচুয়ালি তাদের রিক্রুটমেন্ট হবে, ট্রেনিং হবে, ম্যান পাওয়ার ঢুকাইতে হবে, তারপরে ইমার্জেন্সি রান করতে হবে এয়ারপোর্ট। এই যে সময়টা লাগে, এই সময়টার জন্যই সময় লাগে। আমরা সবই রেডি, কিন্তু এইগুলো না করে কিন্তু আমরা অপারেশনে যেতে পারবো। অনেকে মনে করছে সবই যদি বিল্ডিং রেডি হয়ে গেছে, কালকে থেকে অপারেশন। ইট ইজ নাথিং লাইক দ্যাট। অনেক এয়ারপোর্ট ওয়ার্ল্ডে যারা অপারেশনে যাওয়ার পর কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, বিকজ দে হ্যাভ বিন ইমার্জেন্সিস। আপনি নিজেও জানেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, ছুটির দিনে নাই, আমাদের রাত দিন নেই, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, আমরা ট্রাই করছি। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের, তবে এ নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের সুযোগ দেওয়া হবে 2 বছরের জন্য। এই 2 বছরে তারা যদি যাত্রী চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসেবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দেবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরে যাত্রী সেবা দেবার সক্ষমতা পৌঁছাবে বছরে 2 কোটিতে। বর্তমানে এই বিমানবন্দর 80 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। নাইম আবির, এখন, ঢাকা। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা সহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে আজ তাকে আদালতে তোলা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করা হয়নি। সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আবু সাইদ পেশায় একজন রাজমিস্ত্রি। তবে পুলিশ বলছে কার গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গতরাতে জগন্নাথপুর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা একরার হোসেনের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। পরে গেল রাতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী। খবর পেয়ে অস্ত্রধারীরা নৌকায় করে পালিয়ে পাশের উপজেলা জগন্নাথপুরের গাদ্দালিয়া হাতিয়া গ্রামে অবস্থান নেয়। এক পর্যায়ে সেনাবাহিনী তাদের ঘেরাও করে ফেললে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে গুলিতে আবু সাইদ নামের ওই রাজমিস্ত্রি নিহত হন। গুলিতে মারা গেছে এটুকু জানছি, কে গুলি করছে কারা গুলি করছে এটা তো জানি না। যে মারা গেছে ওর নাম পাই নাই, তবে সে রাজমিস্ত্রি, একটা নিরীহ মানুষ, কোনো গ্রুপের না, এটুকু শুনলাম আর কি। বড় মৌসুমেও চট্টগ্রামের চালের আড়তে সব ধরনের চাল বস্তায় বেড়েছে 100 থেকে 400 টাকা পর্যন্ত, যা অস্বাভাবিক বলছেন খোদ আড়তদাররাই। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানের চাল মজুদ, মোকামে দাম বৃদ্ধি ও পরিবহন খরচকে দুষছেন তারা। এছাড়া চাল আমদানিতে এলসি বন্ধ থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলছেন ব্যবসায়ীরা। হোসাইন জিয়াদের প্রতিবেদন। চলছে বোরোর ভরা মৌসুম, তাই চট্টগ্রামের সবচেয়ে বড় চালের বাজারে তুমুল ব্যস্ততা। প্রতিদিন অন্তত 100 যানবাহনে আসছে চাল। চাহিদার চেয়ে যোগানের এমন বাড়বাড়ন্তে দাম কমবে এমনটাই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। বড় মৌসুমের এই সময়টাতেই বাজারে চালের সবচেয়ে বেশি সরবরাহ থাকে, কারণ বর্ষার আগমনে হাওরের প্রত্যন্ত অঞ্চল থেকেও নদীপথে আসে চাল। কিন্তু এখনই সব ধরনের চালে দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত, যা বস্তায় ঠেকেছে 100 থেকে 400 টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম আপনার 3300 টাকা কাটারিয়া, তো এখন 3800 টাকা, 500 টাকা বাড়তে। আর মেল মালিকেরা বলতেছে ধানের বাজার বাড়তে। বন্ধের সময় তো ওরা ধান কিনেনি, বন্ধের সময় ধান তো ওদের কাছে ছিলই। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বন্ধ রয়েছে চাল আমদানি। তবে কৃষকদের বেশিরভাগ ধান চলে গেছে কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, আর এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এলসি বন্ধ হওয়ার কারণে আমার প্রভাব পড়ছে। গাড়ি ভাড়া আগের থেকে পার বস্তায় 30 টাকা বাড়ছে। আগে মনে করেন 80 টাকা ছিল যে নগা থেকে আমাদের প্রতি বস্তায়, এখন 110 টাকা 120 টাকাও আসতেছে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা প্রচুর পরিমাণ ধান মজুত করে ফেলছে, ধান কৃষকের হাতে নাই। এই পরিপ্রেক্ষিতে ধানের চালের দাম অসম্ভব বাড়ছে। এছাড়া কোরবানির পর নানা অজুহাতে বেড়েছে পরিবহন ব্যয়ও, যার প্রভাব পড়েছে দামে। কর্পোরেট গ্রুপ আমার মনে হয় যেন কেন ধান চাউল বোধহয় এরা স্টক করতেছে বা এই ধরনের কোনো কিছুও হইতে পারে, কারণ না হলে হঠাৎ করে ধানের দামও বাড়ার কারণ নাই আর চাউলের দামও বাড়ার কারণ নাই। কারণ হাওড়ার সবসময় যখন পানি হবে হাওড়ার ধান চাউল অস্বাভাবিক হারে বাইরে আসবে, তখন বাইরে এলে মার্কেট অটোমেটিক কমে যায়। তো এইবার তো একবারে পুরোটা উল্টা করতেছে। এমন অবস্থায় চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির লাগাম টানতে মোকাম ও মিল পর্যায়ে তদারকির দাবি সংশ্লিষ্টদের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সরকারের পক্ষ থেকে কোরবানির যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সকালে বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। এছাড়াও তিনি বলেন, তথ্যপাত্রের সঠিক তথ্য থাকা সরকারের পক্ষ থেকে দেওয়া চামড়া শিল্পের জন্য জরুরি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, চামড়া শিল্প নিয়ে মাস্টার প্ল্যান করতে চায় সরকার। বিস্তারিত থাকছে সিউল আহমেদের প্রতিবেদনে। এবছর ঈদুল আজহায় পশু কোরবানি হয় প্রায় 92.5 লাখ, যা 2024 সালের চেয়ে প্রায় 10 লাখ পিস কম। সে অনুযায়ী এবছর কোরবানি থেকে কাঁচা চামড়া সংগ্রহের সংখ্যাও কম। এছাড়াও সঠিকভাবে কাঁচা চামড়া সংরক্ষণ না করার ফলেও অনেক চামড়া নষ্ট হয়। সকালে এক কর্মশালায় দেশের চামড়া শিল্প নিয়ে গবেষণার তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির তথ্য মতে এবারের ঈদুল আজহাতে 52.1% গরু রাস্তায়, 26.1% খোলা মাঠে এবং মাত্র 3.2% গরু নির্দিষ্ট স্লটার হাউসে জবাই করা হয়। ফলে খোলা মাঠে এবং রাস্তায় কোরবানি দেওয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলেও জানায় সিপিডি। এবছর ভালো মানের চামড়া ঢাকা ট্যানারিতে গড় মূল্য ছিল প্রতি বর্গফুট 39 টাকা, আর খারাপ কাটা ও দাগযুক্ত চামড়ার গড় মূল্য ছিল 27 টাকা। তবে সরকারের দেয়া তথ্যের সাথে সিপিডির তথ্যের অমিল রয়েছে বলে
জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, তথ্য উপাত্তের সঠিক তথ্য সরকারের পক্ষ থেকে দেওয়া চামড়া শিল্পের জন্য জরুরি। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের যে প্রতিষ্ঠানগুলো সারা দেশে ছড়িয়েছে তাদেরকে ব্যবহার করে এই তথ্য উপাত্তের সঠিকতাটি আনা জরুরি। নতুবা কোরবানির আগে যখন সরকার বসছে না, বিভিন্ন পক্ষকে নিয়ে আলোচনা করে একটা হিউজ ডিমান্ডের কথা বলা হয়, তখন এবং বলা হয় যে হ্যাঁ আমরা সব কিনে ফেলবো, পরে দেখা যায় যে চামড়া ফেলে দেওয়া হয়। খাসির চামড়ার তো মূল্যই নেই। এদিকে ট্যানারি কমপ্লায়েন্সের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কমিটি করে দেওয়ার আহ্বান জানায় কর্মশালার আয়োজক বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাষ্ট্রের যেভাবে এই কাঁচা চামড়া নিয়ে আপনার এই বছর মাননীয় চিফ অ্যাডভাইজার যে 8 সদস্যের উপদেষ্টা কমিটিকে নিয়ে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, আমরা মনে করি যে এরকম একটা কমিটি গঠন করে দেওয়া উচিত যে চামড়া শিল্পের যে তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে কিভাবে নিশ্চিত করা যায় এবং কিভাবে ট্যানারিগুলোকে কমপ্লায়েন্স করা যায় সে ব্যাপারে আপনার একটা কমিটি করে আপনার যাতে এটা অতি দ্রুত আপনার এটাকে একটা সমাধান করা যায়। এবছর সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া সংগ্রহে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়, তবে শতভাগ কোরবানি দাতাই চামড়ায় লবণ ব্যবহার করেনি। ফলে আগামী বছর থেকে ঈদুল আজহাতে ট্যানারি ব্যবসায়ীদের বিনামূল্যে লবণ না দিয়ে প্রণোদনা দেয়া হবে বলে জানান বাণিজ্য সচিব। হয়তো এরকমও হতে পারে যে আগামী বছর সমপরিমাণ বা অধিক পরিমাণ আমরা প্রণোদনা দেব, লবণ দিব না। কারণ হলো লবণটাও বিক্রি করে দিল, চামড়াটাও বিক্রি করে দিল। তার চেয়ে উনি নিজে লবণ কিনে দিয়ে যদি নিয়ে আসেন, সেই চামড়াটায় যদি আমরা প্রণোদনা দিতে পারি তাহলে সেটা মোর এফেক্টিভ হবে। এদিকে প্রতিটি ট্যানারিতে স্বতন্ত্র ইটিপি করারও আহ্বান জানান তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও হামলার দাবি করল ইসরায়েল। যুদ্ধ বিমান দিয়ে তেহরান সহ বিভিন্ন অঞ্চলে চলছে হামলায় ইরানের 6টি বিমানবন্দরে হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। অন্যদিকে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে উত্তেজনায় ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মার্কিন হামলার জবাবে করণীয় নির্ধারণে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মস্কোয় পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। ফোর্দো, নাতানস, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মার্কিন বিমান হামলার পর ইরান ইসরায়েল সংঘাত এখন তেহরান ওয়াশিংটন কেন্দ্রিক উত্তেজনায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা জবাব কিভাবে দেয় তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। বলেন, এর জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি তো পেতেই হবে, যুক্তরাষ্ট্রকেও ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। এমন উত্তেজনার মধ্যেই রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যেখানে মার্কিন হামলার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে করণীয় ঠিক করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে আজ। এই অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানে চালানো হামলার সমর্থন পেতে পশ্চিমা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন রাখেন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠী যদি দেশটিতে মহান জাতি হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে সরকার পরিবর্তন কেন নয়? এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের লক্ষ্য অর্জনের কাছাকাছি ইসরায়েল। of a nuclear program. It's not the sole component. It's not a sufficient component. ইরানে মার্কিন হামলার পর রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। রাশিয়া, চীন এবং পাকিস্তান সহ 15 সদস্য রাষ্ট্রের প্রস্তাবে এই বৈঠক হয়। এতে ইরানে মার্কিন হামলার তীব্র সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভাসিলিও নেবেনজিয়া। Таким образом, Вашингтон в очередной раз продемонстрировал полное пренебрежение к позиции международного сообщества и подтвердил, что ради интересов своего израильского союзника он готов не только закрывать. এই অবস্থায় অবিলম্বে যুদ্ধবন্ধে টেকসই আলোচনার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
We must act immediately and decisively to halt the fighting and return to serious, sustained negotiations on the Iran nuclear program, including with full access to inspectors of the IAEA as the United Nations technical authority in this field. এদিকে মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ না চালালেও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান, যার কারণে কিছুক্ষণ পরপর ইসরায়েলি ভূখণ্ডে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। অন্যদিকে তেহরানের মিলিটারি কমপ্লেক্স এবং 6টি বিমানবন্দর সহ বেশ কয়েকটি জায়গায় হামলার দাবি তেল আবিবের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন। মব কাম্য নয়, ব্যবস্থা নেবে সরকার, হুঁশিয়ারি উপদেষ্টাদের। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। জাতীয় প্রতীক শাপলা দলের হতে পারে না। বরগুনা কুমিল্লার পর এবার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ। কোভিডে প্রাণহানি বাড়লেও নেই সতর্কতার ছিটেফোঁটা। অবশেষে নগর ভবনের ফটক খুলল বিএনপির ইশরাক সমর্থকরা। নাগরিক সেবা শুরু হলেও গ্রাহক কম। এবং মার্কিন হামলার প্রতিশোধের অঙ্গীকার খামেনির। ইরানের সরকার পরিবর্তন চায় ট্রাম্প। মস্কোয় পুতিন আরাগচি বৈঠক। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekontv।